হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। পরশুরামের আজকের পর্বের রিভিউতে শুরুতেই দেখা যাচ্ছে নবারুণদাকে 4-5 জন গুন্ডা মিলে ঘিরে ফেলেছে। এমনটা বলরাম পরশুরামকে বলতেই পরশুরাম তখন বলছে, চেম্বার নেই, চালিয়ে দে। বলরাম আশেপাশটা দেখে বলছে, না সম্ভব নয়। পরশুরাম এরপর লোকাল থানায় ইনফর্ম করতে বললে বলরাম বলছেন, কোনো চান্স নেই। পরশুরাম বলছে, কত দূরে আছিস? বলরাম তখন বলছে, তো শ্বশুরবাড়ি থেকে বড় জোর 10 মিনিট দূরে। পরশুরাম বলছে, আচ্ছা ঠিক আছে, গুন্ডাগুলোর উপর নজর রাখ, ওদেরকে পারলে মার, আমি আসছি। এই বলে ফোনটা রেখে দেয়। শিবপ্রসাদকে এরপর প্রাচী জিজ্ঞাসা করছে, কার সাথে কথা বলছিলেন? প্রাচীর বোন বলছে, ওই কোনো ক্লায়েন্ট হবে হয়তো, পলিসির ব্যাপারে, তাই না? শিবপ্রসাদ হাসতে হাসতে বলছে, হ্যাঁ একেবারে ঠিক ধরেছ। ওদিকে দীপালি লাট্টু আর পিকুকে বলছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, এবার খাওয়া দাওয়া হবে। তা আজকে মাটন খাবে তো? শুনে লাট্টুর মুখে হাসি ফুটে ওঠে। এরপরে তার মাম্মির কথা মনে পড়ে যায় যে তটিনী তাকে কিন্তু বলেছিল যে গিয়ে একদম হ্যাংলামু করবে না ওখানে। সেটা ভেবে চুপ করে মাথা নিচু করে তার মাম্মির দিকে তাকিয়ে থাকে। দীপালি লাট্টুকে দেখে জিজ্ঞেস করে, কি হলো, মায়ের দিকে তাকাচ্ছ কেন? তখন সত্যজিৎ মুখার্জি লাট্টুকে বলতে শুরু করে, আমাদের এই বাড়িতে মাটন, ফিশ, চিকেন রোজ হয়। তুমি যদি এই বাড়ির ডাইনিং টেবিলে বসো তাহলে ভাবতে পারবে না যে কত রকমের খাবার হয়, কল্পনাও করতে পারবে না। আর তার জন্য আমাদের বাড়িতে স্পেশাল শেফ আর কি, তার জন্য ওর বাড়িতে স্পেশাল শেফ রাখা হয়েছে। পিকো তখন তার মাম্মিকে প্রশ্ন করছে, হোয়াট ইজ শেফ? ত্রিপর্ণা তখন পিকোকে বলছে, ও তুমি বুঝবে না, ওটা তো তুমি কখনোই দেখোনি, জানোও না। তুমি তো শুধু তোমার মাকেই দেখেছো রান্না করতে, একটা রাঁধুনি রাখারও ক্ষমতা নেই। তুমি তোমার পাকে দেখেছো জামা কাপড় কাচতে, মাকে রান্নায় হেল্প করতে। শিবপ্রসাদ তখন ত্রিপর্ণাকে বলছে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি আমার স্ত্রীর হাতে হাতে কাজ করি। আমি ওর পাশে থেকে সবজি কেটে দিই, বাটনা বেটে দিই। ও যখন কাপড় কাচে তখন ওর পাশে থেকে আমি মানে ওর কাপড় কাচাতেও হেল্প করি। কাপড়গুলোকে ভালো করে আঁচড়ে আঁচড়ে থুপে থুপে কেচে দিই। বাচ্চাদের জামা কাপড় ইস্ত্রি করে দিই। কি হয় জানেন তো, স্ত্রীর পাশে থেকে হাতে হাতে কাজ করে দেওয়াটা না ভালোবাসার লক্ষণ। অবশ্য আপনাদের ফ্যামিলিতে তো এসব নেই। আপনার তো মানে প্রত্যেকটা কাজের জন্যই লোক আছে, তাই আপনাদের মধ্যে উষ্ণতার বিনিময়টা ঠিক হয় না। ওটা আসলে ভালোবাসা থেকেই আসে। আর আপনাদের মতন লোকেদের টাকাই তো সব, মানে টাকাই তো বরঞ্চ দূরত্বটা বাড়ে। বাবিন তখন শিবপ্রসাদকে বলছে, জামাই তুমি তুমি কিন্তু খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছো। তটিনী তখন বলছে, সেটাই তো স্বাভাবিক, চ্যাটাং চ্যাটাং কথা বলে বলেই তো উত্তর দিতে পারে, তাই না? নাহলে তো সবাই এভাবে কথা শুনিয়েই যাবে। সত্যজিৎ মুখার্জি তখন বলছে, আচ্ছা আচ্ছা থাক থাক, এখন এসব কথা থাক। আর কবির আর আরাধ্যাকে ভেতরে যেতে বলছে। শিবপ্রসাদ এরপর তটিনীকে বলছে, আমাকে না 10 মিনিটের জন্য একটু বেরোতে হবে, একটু কাজ আছে। তটিনী জিজ্ঞাসা করছে, আবার ক্লায়েন্ট মিট? শিবপ্রসাদ বলছে, হ্যাঁ আসলে কি বলতো, উপার্জনের ব্যাপার তো বুঝতেই পারছো, কোনো উপায় নেই। তোমাদের বাড়ির লোক তো টাকা দিতে চেয়েছিল, কিনতে চেয়েছিল আমাদের, কিন্তু আমি কিন্তু বিক্রি হইনি। আমি না, তুমি না, আমাদের বাচ্চারা কোনোদিনও বিক্রি হয়নি আর হবেও না। আসলে আমাদের ভ্যালুসটা একটু অন্য, সেটা ওরা বুঝবে না। ওরা সেফ রাখতে পারে রান্না করার জন্য, হাউসকিপার রাখতে পারে বাড়ি সাজানোর জন্য, কিন্তু সংসার সাজানোটা তো স্বামী স্ত্রীর কাজ, তাই না? এটা তো ওরা পারবে না। বলে বলছে যে আমি একটু আসছি। তখন লাট্টুও বায়না ধরছে, আমিও যাব তোমার সাথে পা। শিবপ্রসাদ বারণ করলেও তটিনী কিন্তু লাট্টুকে তার পায়ের সাথে যেতে বলে। এরপর শিবপ্রসাদ লাট্টুকে নিয়ে চলে যায়। তটিনী এরপর আরাধ্যাকে তার গিফটটা দিলে আরাধ্যা জিজ্ঞেস করে, কি? তটিনী বলছে, খুলেই দেখ না। আরাধ্যা এরপর গিফটটা খুলে দেখে না, বলছে, কি হলো তুই দেখলি না? তটিনী বলছে। আরাধ্যা বলছে, কি আর হবে, গিফট দেখেই মনে হচ্ছে বড়জোর 1000 দামের একটা শাড়ি দিবি, আর ওর সাথে কবিরের জন্য হয়তো একটু বেটার কিছু এই 2-2500-এর মধ্যে শার্ট পিস দিবি বা প্যান্ট দিবি। এইসব লাগবে না ছোটদি, অন্য কিছু লাগবে, পারবি সেই গিফটটা দিতে? তটিনী জিজ্ঞাসা করছে, কি বল? আরাধ্যা বলছে, কবিরের মুক্তি। ওদিকে দেখা যাচ্ছে কর্ণ চ্যাটার্জির গুন্ডারা কিন্তু নবারুণদার গায়ে রিভলভার ধরেছে আর তাকে চুপচাপ গাড়িতে উঠতে বলছে। নবারুণ তখন পেছনে তাকিয়ে দেখছে যে তার কর্ণের গুন্ডারা কিন্তু তাকে ঘিরে ফেলেছে আর তার পিছনে চেম্বার ধরেছে। বলরাম তখন সেটা কিন্তু পরশুরামকে ফোন করে বলে আর জিজ্ঞাসা করে যে আমরা এখন কি করব, অ্যাকশন করব? পরশুরাম বলছে, ওদের কাছে ফায়ার আর্মস আছে, তোর কাছে নেই, সেটা নিয়ে ঘুরিস না কেন? এতবার বলেছি। বলরাম বলছে, আরে ফেলে চলে এসেছি, বুঝতে পারিনি যে রাস্তায় এটা দেখব।
আর নবারুণদাও হয়েছে ঠিক তেমনই, শুধু বসে বসে চা গিলবে, কোনো কাজের কাজ তো করে না। এরপর গুন্ডারা নবারুণদার হাত ধরে কিন্তু তাকে গাড়িতে তুলছে। তখন গুন্ডাদের একজনকে কর্ণ চ্যাটার্জি ফোন করে খবর নিচ্ছেন। তারা বলছে তুলে নিয়েছি স্যার। কর্ণ চ্যাটার্জি বলছে তুলে নিয়ে চলে এসো, আমিও দেখছি ও কেমন এজেন্ট। ওদিকে শিবপ্রসাদ রাস্তায় বেরিয়ে লাট্টুকে বলছে, লাট্টু স্কুলের রেসে কে ফার্স্ট হয়? লাট্টু বলছে আমি হই পা। শিবপ্রসাদ বলছে দারুণ ব্যাপার, এই না তুমি আমার ছেলে, চলো আমরা এখন রেস লড়ি। তখন লাট্টু বলছে কিন্তু পা তুমি যে বললে ক্লায়েন্ট। শিবপ্রসাদ বলছে চলো না রেস লড়ি। লাট্টু বলছে কিন্তু মাটন খাবো না, দুষ্টু দাদু বললো যে অনেক ফুড আছে। শিবপ্রসাদ বলছে সব হবে, কিন্তু রেসও হবে। পরিশ্রম করলে খিদে পাবে, আর ভালো করে খেলে শক্তি বাড়বে। এরপর লাট্টুকে বলছে আমরা একটা জায়গায় পৌঁছবো, আর যতক্ষণ না আমি বলবো তুমি কিন্তু ছুটবে। এই বলে দুজনে দৌড়াতে শুরু করে। ওদিকে নবারুণদাকে গাড়িতে তুলতে দেখে বলরাম কিন্তু ছুটে এসে গুন্ডাদের মারতে শুরু করে। গুন্ডারা এরপর বলরামকেও মারতে শুরু করে, আর তার কপালে বন্দুক ধরে ফেলে। এটা দেখে মায়া দৌড়ে আসে আর গুন্ডাদের মারতে থাকে। এরপর গুন্ডারা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর পরশুরাম কিন্তু লাট্টুকে নিয়ে সেখানে পৌঁছে যায়। গিয়ে দেখে গুন্ডারা বলরামকে সবাই মিলে ঘিরে ফেলেছে। এই দেখে লাট্টু কিন্তু ভয় পেয়ে যায় যে কি হচ্ছে এইসব। পরশুরাম তখন তার চেম্বারটা বের করে বলরামের দিকে যে বন্দুক ধরেছিল তাকে শুট করে। বলরাম মুক্ত হয়, আর সে আবারও গুন্ডাদের মারতে থাকে। তার সাথে পরশুরামও গুন্ডাদের মেরে শুইয়ে দেয়। লাট্টু তার পা এইভাবে ফাইট, তার পাকে আর কি এইভাবে ফাইট করতে দেখে বলছে আমি একদিন তোমার মতোই রান করবো পা, আমার তোমার মতো ফাইটও করব, তোমার মতো পরশুরাম হব। ঠিক এই সময় গুন্ডাদের একজনকে কর্ণ চ্যাটার্জি ফোন করে পরশুরাম গুন্ডাদের একজনকে ফোন করেছে পরশুরাম, আর ঠিক সেই সময় পরশুরামই ফোনটা রিসিভ করেছে। কর্ণ চ্যাটার্জি ওদিক থেকে বলছেন যে তুলেছ নবরুণ মাইতিকে, তুলে এখানে নিয়ে এসো। আই এম শিওর যে ও বীমা কোম্পানির কোনো এজেন্ট নয়। পরশুরাম বলছে তুলে নেওয়ার জন্য কাউকে পাওয়া যাবে না কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি শুনে কিন্তু অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে কে? পরশুরাম বলছে পরশুরাম, যুদ্ধ চলছে তো, এখনো 18 দিন শেষ হয়নি, তবে আরো 8টা দিন বাকি আছে, কোর্টে গিয়ে শেষ হবে, সেদিন তোমাকে মারবো কর্ণ চ্যাটার্জি। পরশুরাম বলছে সোজাসুজি এসে একেবারে তোমার কপালে গুলি করব সবার সামনে, যদি আর একটাও নিরাপরাধ লোককে তুমি মারার চেষ্টা করো। কর্ণ বলছে তুমি কর্ণ চ্যাটার্জিকে চ্যালেঞ্জ করছো? তোমার এত বড় সাহস, ক্ষমতা থাকলে তুমি আমার সামনে এসো, চোখের সামনে দেখি আমি তোমারও কত বড় ক্ষমতা। পরশুরাম বলছে দেখতে পাবে, আমার মতো হাজারো একটা কমন ম্যান পরশুরাম এসে দাঁড়াবে তোমার সামনে, কিন্তু অপরাধের বিনাশ হবেই। আপাতত তোমার এই 4টে লোক আমার জিম্মায় রইল, আর তার সাথে রইল নবরুণ মাইতির নিরাপত্তার দায়িত্ব। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে কর্ণ চ্যাটার্জি, যাকে মুখার্জি বাড়ির বাইরে পাহারায় রেখেছিল, ওনাকে ফোন করে জানায় যে একটু আগে যেই লোকটা অটো থেকে নেমেছিল আর তার সাথে সেই বাচ্চা ছেলেটাও ছিল, দুজনেই দৌড় প্র্যাকটিস করছিল মুখার্জি বাড়ির সামনে। কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে জিজ্ঞাসা করে দৌড়চ্ছিল? কোন দিকে গেল? লোকটা বলছে সোজাসুজি গিয়ে বাঁদিকের রাস্তায় ঢুকে গেল। কর্ণ চ্যাটার্জি বলছে যাও গিয়ে কোথায় গেল দেখো, আগে বলনি কেন আমাকে? লোকটা বলছে স্যার ভাবলাম হয়তো বাবা ছেলে খেলছে। কর্ণ চ্যাটার্জি রেগে গিয়ে বলছে দৌড় প্র্যাকটিস করছে, খেলছে, ইডিয়েট কোথাকারে, কখন ঢুকছে দেখো, নজর রাখো। এই বলে ফোনটা কেটে দেয়। এরপর কর্ণ চ্যাটার্জি কবিরকে ফোন করে, শিবপ্রসাদের খোঁজ করে। কবির বলছে ও তো বেরোলো ক্লায়েন্ট মিটিংয়ে। কর্ণ চ্যাটার্জির হঠাৎ একটা সন্দেহ হয়, এই বলে ফোনটা কেটে দেয়। আর নিজে নিজেই বলছে ক্লায়েন্ট মিটিং, তারপরে দৌড় প্র্যাকটিস, আর তারপরে নবরুণ মাইতি, অঙ্কগুলো পরপর সাজালে তো মনে হচ্ছে যে এটা কোনো 600 স্কোয়ার ফিটের ছাপোষা মানুষের গল্প নয়, এ কোনো অবতারের গল্প। ওদিকে দেখা যাচ্ছে মায়া লাট্টুর জন্য চিকেন মোমো নিয়ে এসেছে। লাট্টুও কিন্তু খুব আনন্দের সাথে সেটা খাচ্ছে। এরপর পরশুরাম লাট্টুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বলরাম মায়াকে বলছে এই ছেলেটার জবাব নেই, এরকম অফিসার ডিপার্টমেন্টের গর্ব, এরকমভাবে বলছে পরশুরামের কথা, আর তাকে পেছন থেকে স্যালুট করছে। ওদিকে তটিনে ভূমিকা আর তার বোনেদের নিয়ে আর কি গল্প করছে। সেই সময় তার মা এসে তাকে জিজ্ঞাসা করছে কি হলো, জামাই এখনো ফেরেনি? শুনে তখন প্রাচীর বোন বলছে ক্লায়েন্ট মিট করতে গেছে বীমা কোম্পানিতে। আবার তো অনেক কনভিন্স করতে হয় না, ক্লায়েন্টের মাথা ভালো করে না মুড়িয়ে খেলে তো বেচতে পারবে না, তাই না? কথা শুনে ভূমিকা বলছে কারোর পেশা নিয়ে তুমি এরকম ভাবে বলো না, তুমি জানো যে তোমাদের কি ব্যবসা, জানো কিভাবে তোমরা লোকেদের মাথা ঘুরাচ্ছ, কিভাবে দাবিদারি করছো, জানো কিছু? ত্রিপর্ণা বলছে এইভাবে বলছো কেন তুমি? প্রাচী বলছে বৌমনি তো কিছু ভুল বলেনি, এইভাবে জিজুকে কেন ছোট করা হবে? তটিনী বলছে মিডিল ক্লাস তো, তাই কথা শোনানোর সুযোগ পেয়ে যায় আর কি। ভানু তখন এসে বলছে যে তটিনীকে
তোমরা তো এই বাড়িতে এলে অটো করে, তাই না? বাড়ির বাইরে দাঁড় করানো ইম্পোর্টেড কারগুলোর পাশে যেরকম অটোটাকে বেমানান লাগছে, ঠিক তেমনই এই বাড়িতে শিবপ্রসাদকে জামাই হিসেবে একটু বেমানান লাগে। জিৎ মুখার্জি তখন ভানুকে একটা ধমক দেয় আর বলছে, মানে তটিনীকে বলছে, তটিনী ওর কথায় কিছু মনে করিস না, জাস্ট উড়িয়ে দে। ভানুকে বলছে, প্লিজ এইভাবে ইনসাল্ট করো না, যতই হোক ও এই বাড়ির জামাই, ওকে মাথায় তুলে রাখার কথা, ওর একটা সম্মান আছে, আমরা যে ভুল ত্রুটি করেছি আমরা তার জন্য ক্ষমা চাইছি, ওরা যেভাবে চায় সেভাবেই থাকুক, আমাদের কোনো অসুবিধে নেই, আমরা শুধু চাই যে আমাদের মেয়ে জামাই ভালো থাকুক, ব্যাস। আমাদের মেয়ে জামাইয়ের ভালো যেমন আমরা সবসময় চাই, তেমন চাই যে বৌদির মেয়ে জামাই বাচ্চারাও যাতে ভালো থাকে। সত্যজিৎ বাবু এরপরে সেখানে এসে বলছে, মানে জামাইয়ের খোঁজ করছে। প্রাচী বলছে ক্লায়েন্ট মিট করতে গেছে। তটিনী বলছে সে তো যাবেই, বাড়ির খরচের টাকার জন্য তো ওকে এইসব করতে হয়, তাই না? তোরা ওটা বুঝবি না। ত্রিপর্ণা বলছে যে আমরা বুঝতেও চাই না। এবার আরাধ্যা বলছে সবাইকে যে আমি কিচেনে ছিলাম, আমি সবার জন্য সব কিছু সার্ভ করে দিয়েছি, মানে প্লেট গ্লাস সবকিছু এনে টেবিলের মধ্যে সাজিয়ে দিয়েছে। এবার তটিনীকে বলছে জামাইবাবুকে ডাক, দুই জামাইকে পাশাপাশি বসে তাদের আমি নিজে হাতে খাবার সার্ভ করব। তখন কবির বলছে তুমি করবে নিজে হাতে? বলে হ্যাঁ। তখন তটিনীর মা বলছে তুই কেন করবি, আমি আছি তো, তোর মা আছে তো, আমরা করব, তুই বাচ্চা মেয়ে একটা, তুই কেন করবি? তখন বলছে যে না না আমি করব। তখন ত্রিপর্ণা বলছে দেখিস, মানে জিৎ মুখার্জিও বলছে আর কি, এই বাড়িতে করছিস কর, ওই বাড়িতে গিয়ে কিন্তু আবার এসব করিস না, ওই খাবার সার্ভ করা, কাপড় কাচা, রান্না করা, বাসন মাজা এইসব কিন্তু করিস না। ত্রিপর্ণা বলছে হ্যাঁ, যেমনটা ঠিক তটিনীকে করতে হয়। তটিনী শুনে খারাপ লাগছে, আসলে বাড়িতে ইনভাইট করে এইভাবে বলাটা ঠিক নয়। তো যাই হোক, এইভাবে বলছে। সত্যজিৎ মুখার্জি তখন বলছে আহা এখন এসব কথা থাক না, চলো সবাই মিলে আমরা খেতে বসবো। তখন আরাধ্যা বলছে হ্যাঁ চল, তারপরে আমার একটা খুব সুন্দর সারপ্রাইজ দেওয়ার আছে খাবার টেবিলে। তটিনী বলছে কি সারপ্রাইজ? বলে ওটা সাসপেন্স, বুঝতে পারবি, চল। এই বলে সবাইকে ডাকছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবে। পর্বের বিস্তারিত অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।